ট্রান্সমিশন মোড বলতে বোঝায় যে নেটওয়ার্কে যে কানেক্টেড থাকে ডিভাইসগুলা, এই ডিভাইসগুলোর মধ্যে আসলে ডাটা কোন দিকে যাবে এবং কীভাবে যাবে সেটা নির্ধারণ করে হচ্ছে ট্রান্সমিশন মোড বা কমিউনিকেশন মোড। নেটওয়ার্কের মধ্যে তো ডিভাইসগুলো কানেক্টেড থাকেই, যেমন একটা ডিভাইস থেকে যখন একটা ডিভাইসে আমরা মেসেজ করি বা কল করি, যেটাই করি না কেন, অর্থাৎ ডাটা আমরা ট্রান্সফার করি। এখন এই যে ট্রান্সফারটা হবে, এটা আসলে কোন দিক থেকে কোন দিকে যাবে এবং কিভাবে যাবে সেটাই হচ্ছে ট্রান্সমিশন মোডের কাজ। তো ডিরেকশনের উপর ভিত্তি করে ডিরেকশন বা ডাটা ফলো মানে বোঝাচ্ছে যে ডাটাটা আসলে কোন দিক থেকে কোন দিকে যাবে, এটার উপর ডিপেন্ড করে ট্রান্সমিশন মোড 3 প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স মোড কি বলে যে এইখানে শুধুমাত্র ডাটা একদিকে যাইতে পারবে, অর্থাৎ ডাটা অনলি can follow one direction. Only one device can transmit, the other can only receive. অর্থাৎ শুধুমাত্র একটা ডিভাইস ডাটা পাঠাইতে পারবে এবং আরেকটা ডিভাইস শুধুমাত্র রিসিভ করতে পারবে। যেমন রেডিও, টেলিভিশন এর যে ব্রডকাস্টিংগুলা, এখানে শুধুমাত্র সিমপ্লেক্স মোড। কেন? কারণ রেডিও থেকে শুধুমাত্র ডাটা বা সিগন্যাল পাঠায়, আমরা রিসিভ করি। এবার টেলিভিশনের ক্ষেত্রে তো সেম, ওরা ব্রডকাস্ট করে আর আমরা শুধুমাত্র দেখতে পারি, আমরা তো ডাটা পাঠাইতে পারি না। তো এই জন্য এটা হচ্ছে সিমপ্লেক্স মোড। আবার হইতে পারে কিবোর্ড, মনিটর। হ্যাঁ, কিবোর্ড মনিটরও সেম, কারণ কিবোর্ড থেকে আমরা শুধু ডাটা পাঠাইতে পারি, আবার মনিটরে শুধু ডাটা দেখা যায়। কিবোর্ড শুধু ইনপুট দিতে পারে আর মনিটর শুধু আউটপুট দেখাতে পারে। কিবোর্ডও আউটপুট দেখাইতে পারে না, আবার মনিটর ইনপুট নিতে পারে না, ও শুধুমাত্র আউটপুট দেখাইতে পারে। এরপর হাফ ডুপ্লেক্স মোডটা হচ্ছে যে ডাটা উভমুখী বলা যায় এটাকে, কিন্তু একই সঙ্গে নয়। অর্থাৎ যখন সেন্ডার ডাটা পাঠাবে তখন রিসিভার ডাটা পাঠাইতে পারবে না, তখন রিসিভার শুধু রিসিভ করবে। আবার যখন রিসিভার ডাটা পাঠাবে তখন শুধু সেন্ডার রিসিভ করবে। অর্থাৎ যখন সেন্ডার পাঠাবে রিসিভার অ্যাকসেপ্ট করবে, আবার যখন রিসিভার পাঠাবে সেন্ডার অ্যাকসেপ্ট করবে, কিন্তু একই সঙ্গে দুজন ডাটা পাঠাইতে পারবে না। উভয় দিকেই ডাটা যাবে, তবে একসঙ্গে নয়। এখন উভয়ে যদি একসঙ্গে ডাটা পাঠাইতে চায় তখন সেক্ষেত্রে কলিশন হবে, অর্থাৎ সংঘর্ষ ঘটবে। যেমন ওয়াকিটকি যে ডিভাইস, এই ডিভাইসে ডাটা একসঙ্গেই পাঠানো এবং গ্রহণ করা যায় না। যখন ডাটা পাঠানো হয় তখন শুধু পাঠানো যাবে, রিসিভার অ্যাকসেপ্ট করবে, আবার যখন রিসিভার পাঠাবে তখন সেন্ডার অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ প্রেরক পাঠাবে, গ্রাহক অ্যাকসেপ্ট করবে, গ্রাহক যখন আবার পাঠাবে প্রেরক অ্যাকসেপ্ট করবে। এরপরে আসতেছে ফুল ডুপ্লেক্স মোডে যে স্টেশনগুলো থাকবে, স্টেশন মানে যে মিডিয়াম, স্টেশন মানে বোঝাচ্ছে যে ডিভাইসগুলো থাকবে, যেমন মোবাইল ফোন হতে পারে, কম্পিউটার হইতে পারে, এক্ষেত্রে হ্যাঁ রাউটারও বলা যায় কিছু পার্সপেক্টিভে। তো যখন কোনো একটা স্টেশন ডাটা পাঠাবে, অর্থাৎ কোনো একটা ডিভাইস ডাটা পাঠাবে, অন্য ডিভাইসে একই সাথে ডাটা পাঠাইতে পারবে, অর্থাৎ একই সময়ে ডাটা আদান প্রদান করা যাবে। যেমন বর্তমান মোবাইল ফোন, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোডে ডাটা আদান প্রদান করে। মডার্ন হাই স্পিড ওয়াইফাইও ফুল ডুপ্লেক্স মোডে পড়ে। আচ্ছা, ডাটা কোন দিকে যাবে তার উপর ভিত্তি করে 3 প্রকার ট্রান্সমিশন মোড আছে: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এখন প্রেরক এবং প্রাপক এর মধ্যে সময়ের যদি সমন্বয় আমরা করি, অর্থাৎ সিনক্রোনাইজেশন যেটাকে বলা হয়, সময়ের উপর ভিত্তি করে, তাহলে সেক্ষেত্রে আবার ডাটা ট্রান্সমিশন মেথড হচ্ছে 3 প্রকার। কী কী 3 প্রকার আসতেছে? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। তো প্রথমে অ্যাসিনক্রোনাসটা একটু বোঝার চেষ্টা করি। এই ট্রান্সমিশনের ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়। ক্যারেক্টার মানে আট যেটাকে বলা হয় 8 বিট বা 1 বাইট। একটা ক্যারেক্টার মানে 1 বাইট। যেমন এ, বি, সি, ডি এইগুলোকে একটা যদি আমরা ক্যারেক্টার বলি, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারে হচ্ছে 1 বাইট বা 8 বিট। এই ট্রান্সমিশনের ডাটা ক্যারেক্টার বা 1 বাইট আকারে একটির পর একটি ট্রান্সমিট করা হয় বা আদান প্রদান করা হয়। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটা স্টার্ট বিট দিয়ে দেওয়া হয় এবং শেষে স্টপ বিট যুক্ত থাকে, যাতে বোঝা যায় যে আসলে ডাটাটা যে আসতেছে, ক্যারেক্টারটা যে আসতেছে, এর শুরু হয়েছে এবং শেষ হয়েছে। এতে প্রেরক এবং প্রাপকের মধ্যে বা গ্রাহকের মধ্যে একই সময়ের বা ক্লকের প্রয়োজন হয় না। অর্থাৎ একই সময়ের মধ্যে দিয়ে এ যাবে, তারপরে হয়তো বি যাবে, তারপর সি যাবে। এখন একই সময়ের মধ্যে যে যাইতে হবে এমন কোনো কথা নেই। অর্থাৎ এ 1 সেকেন্ডে গেছে মানে বিকেও যে 1 সেকেন্ডে যাইতে হবে এমন কোনো কথা নেই।
তো আমরা যদি একটা মেসেজ পাঠাই হ্যালো, তো এখানে প্রথমে এইচ যাবে, তারপর ই যাবে, তারপর ডাবল এল, তারপর এল, তারপর এল, তারপর ও, এইভাবে ডাটা আদান প্রদান হতেই থাকবে। কিন্তু এমন করে ডাটা আদান প্রদানের কোনো প্রয়োজন নাই যে এইচ গেছে তার 1 সেকেন্ড পরে ইকে যাইতে হবে, তার 1 সেকেন্ড পরে এলকে যাইতে হবে, এরকম ক্লক বা টাইমিং সিগন্যালের কোনো প্রয়োজন পড়ে না। অর্থাৎ ডাটা আদান প্রদান হইলেই হইল, আগেও যাইতে পারে, পরেও যাইতে পারে। এর গতিটা তুলনামূলকভাবে কম। কেন তুলনামূলকভাবে কম? কারণ এক্ষেত্রে যেহেতু ডাটা একটা করে ক্যারেক্টার বাই যাচ্ছে, এই জন্য একটু গতিটা কম। ছোট পরিমাণ ডাটা হলে এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ইউজ করা হয়। যেমন কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা প্রেরণ, আমরা যখন কিবোর্ড থেকে কোনো কিছু ডাটা পাঠাই কম্পিউটারে, এটা ক্যারেক্টার বাইই পাঠাই, কিন্তু একটা করে আমরা কিবোর্ডের একটা করে বাটন প্রেস করি, একটা করে ডাটা ট্রান্সমিট করি, অর্থাৎ একটা করে ক্যারেক্টার ট্রান্সমিট করি। তাহলে সহজ কথায় এসিনক্রোনাস ট্রান্সমিশন মানে যে ট্রান্সমিশনের ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টারে যাবে, অর্থাৎ একটা করে বাইট আকারে যাবে। 1 বাইট মানে 8 বিট, অর্থাৎ 1 বাইট আকারে যাবে, একটা করে ক্যারেক্টার আকারে যাবে, এবং যার স্টার্ট বিট থাকবে, স্টপ বিট থাকবে, তাহলে সেই ট্রান্সমিশনটা হচ্ছে এসিনক্রোনাস ট্রান্সমিশন। যদি চিত্রের মাধ্যমে দেখি, এরকম করে একটা ডাটা, মনে করো যে এটা এ এর বাইনারি ফর্ম, বা বি এর বাইনারি ফর্ম, বা এইচ এর বাইনারি ফর্ম হতে পারে। তা যার শুরুতে একটা স্টার্ট বিট দিয়ে দেওয়া হয় এবং শেষে একটা স্টপ বিট দিয়ে দেওয়া হয়। তা যখন ডাটাটা যাবে, এইদিকে যদি সেন্ডার থাকে আর এইদিকে রিসিভার, তো এই সেন্টার ডাটা পাঠাইলো, যখন রিসিভারের দিকে যাবে, তো ডাটা যাওয়া শেষ হলে যখন শুরু করলো, তারপর ডাটাটা যখন শেষ হবে, এই স্টপ বিটের মাধ্যমে সে বুঝতে পারবে যে আসলে ডাটাটা রিসিভারের কাছে পৌঁছে গেছে। এরপর আসি সিনক্রোনাস ট্রান্সমিশন। এই ট্রান্সমিশনের মূল যে বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে ব্লক বা ফ্রেম আকারে ডাটা পাঠানো হয়। এখন ব্লক বা ফ্রেম আসলে কি? অনেকগুলো বাইটকে যদি আমরা একসাথে করি, সহজ কথা অনেকগুলো ক্যারেক্টারকে যদি আমরা একসঙ্গে করে একটা গ্রুপ তৈরি করি, তাহলে সেটাকে বলা হয় ব্লক বা ফ্রেম। যেমন হ্যালোকে যদি আমরা সব হ্যালো, ACLL এই সবগুলোকে যদি একটা গ্রুপে নিয়ে আসি, তাহলে একটা ফ্রেম বা ব্লক। এসিনক্রোনাসে কী হয় যে হ্যালোকে পাঠাইতে গেলে ওখানে এইচ, তারপর ই, তারপর এল, তারপর এল, তারপর ও, এইভাবে পাঠাইতে হয়, সেটা এসিনক্রোনাস, অর্থাৎ একটা করে ক্যারেক্টার পাঠানো হয়। কিন্তু সিনক্রোনাসে যদি আমরা চিন্তা করি, এখানে একসাথে অনেকগুলো ক্যারেক্টারকে আমরা একটা করে ব্লকে বা প্যাকেটে ভাগ করতে পারি, একটা করে প্যাকেট তৈরি করতে পারি, বা একটা করে গ্রুপ তৈরি করতে পারি, যাকে বলা হচ্ছে ব্লক বা ফ্রেম। এখানে ব্লক বা ফ্রেম আকারে বা প্যাকেট আকারে ডাটা পাঠানো হয়। ব্লক বা ফ্রেম, বা বলতে পারি যে প্যাকেট আকারে ডাটা পাঠানো হয়। প্যাকেট আকারে। তাহলে ব্লক বা ফ্রেম কি? অনেকগুলো ক্যারেক্টারকে যদি আমরা একসাথে রাখি, একসাথে করে একটা গ্রুপ তৈরি করি, সেটাকে ব্লক বা ফ্রেম বলা হয় বা প্যাকেট বলা হয়। এখন প্রেরক ও প্রাপকের মধ্যে একটা ক্লক সিগন্যাল বা ক্লক ক্লক বা সময় আর কি, ক্লকের সমন্বয় করা থাকবে বা সিনক্রোনাইজেশন করা থাকবে, একটা সমন্বয় থাকবে, একটা টাইমিং সিগন্যাল থাকবে। এসিনক্রোনাসে কিন্তু এরকম কোনো টাইমিং সিগন্যাল লাগে না যে এই সময়ের মধ্যে যাইতে হবে, এমন কোনো কথা নেই। কিন্তু এই সিনক্রোনাস ট্রান্সমিশনে একটা টাইমিং সিগন্যাল রাখা হয়, যেটাকে ক্লক বলা হয়। এখন ক্লক বিষয়টা কি? একটা টাইমিং সিগন্যাল, যে প্রেরক বুঝতে পারে এবং প্রাপকও বুঝতে পারে কখন ডাটাটা আসলে আসবে। যেমন বাস্তব জীবনে যদি আমরা চিন্তা করি, কুরিয়ারের ক্ষেত্রে, যে আমরা যখন কোনো কিছু অর্ডার করি, সেন্ডার কিন্তু জানে যে রিসিভারের কাছে এটা কোন ডেটে আসবে, আবার রিসিভারও বুঝতে পারে যে আমার কাছে প্রোডাক্টটা কোন দিন আসবে। তো এই যে একটা টাইমিং সিগন্যাল ফিক্সড করা থাকে, তাহলে যে এই সময়ের মধ্যে আসবে, তো সেটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। তাহলে সহজ কথায় সিনক্রোনাস ট্রান্সমিশন মানে ব্লক বা ফ্রেম আকারে ডাটা পাঠানো হবে, প্যাকেট আকারে যেটাকে আমরা বলি। প্রেরক এবং প্রাপকের মধ্যে একটা ক্লক বা সময়ের সমন্বয় করা থাকবে, সিনক্রোনাইজেশন করা থাকবে। প্রেরক এবং গ্রাহকে জানবে যে আসলে কখন ডাটাটা আসবে। যেমন এই যে সেন্ডার, এখানে রিসিভার, এই যে অনেকগুলো ক্যারেক্টারকে আমরা একসঙ্গে একটা গ্রুপ তৈরি করছি, অর্থাৎ এটাকে প্যাকেট বলতে পারি, বা একটা ব্লক বলতে পারি, একটা ফ্রেম বলতে পারি। একই সঙ্গে আমরা ডাটাটাকে পাঠাইতে পারতেছি। তো যেহেতু একই সময় অনেকগুলো ডাটা এখানে পাঠানো যাচ্ছে, এখানে সময় বোঝাই যাচ্ছে যে সময়টা একটু কম লাগবে, কারণ একসঙ্গে অনেকগুলো ক্যারেক্টারকে পাঠানো যাচ্ছে, সময় একটু কম লাগবে, তাই গতি বেশি। বর্তমানে ল্যান, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইফাই বলো বা অন্য যে কোনো কিছু, ইন্টারনেট, অর্থাৎ আমরা যত ডাটা আদান প্রদান করতেছি ইন্টারনেটের থ্রুতে, এই সবগুলোই কিন্তু হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। এরপর আসি আইসোক্রোনাস ট্রান্সমিশন। এটা জাস্ট একটা বিশেষ ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন বিশেষ ক্ষেত্র বলতে, এই ট্রান্সমিশনের ডাটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, নির্দিষ্ট একটা সময়ের ব্যবধানেই যাবে, অর্থাৎ ফিক্সড টাইম ইন্টারভাল, যে
30 সেকেন্ড পর পর বা 20 সেকেন্ড পর পর বা 15 সেকেন্ড পর পর একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানেই আসবে ডাটা, ধারাবাহিকভাবে আসতেই থাকবে। এই পদ্ধতিতে সময়ের ধারাবাহিকতা বজায় থাকে, তাই রিয়েল টাইম ডাটা আদান প্রদানে এটি ব্যবহার করে। রিয়েল টাইম যদি আমরা কোনো কিছু ডাটা আদান প্রদান করতে চাই, যেমন ভিডিও কনফারেন্স করা, ভিডিও কল করা, অডিও ভিডিও লাইভ স্ট্রিমিং করা, এই সবগুলোই হচ্ছে আইসোক্রোনাস। সহজ কথায় ওয়ার্ল্ড কাপ চলতেছে, বিশ্বকাপ, তো এইখানে যে ডাটা ট্রান্সমিশনটা কোনটার মধ্যে পড়তেছে, এসিনক্রোনাস না সিনক্রোনাস না আইসোক্রোনাস? অবশ্যই আইসোক্রোনাস, কারণ যেহেতু রিয়েল টাইমে ডাটা আদান প্রদান করা হচ্ছে, ডাটা আসতেছে আমাদের কাছে, মানে রিয়েল টাইমে আমরা দেখতে পারতেছি ফুটবল খেলা, তো এইটা হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন, যেখানে ডাটা হচ্ছে রিয়েল টাইমেই আদান প্রদান করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এবার হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। এখানে মেথড বলতে বোঝায় ডেটার পাঠানোর কৌশল। আসলে আমরা ডাটাটাকে যে পাঠাচ্ছি, কীভাবে পাঠাচ্ছি, কোন কৌশলে পাঠাচ্ছি, কোন উপায়ে পাঠাচ্ছি। আমরা আগে যে 2টা প্রসেস দেখলাম, সেটা ছিল মোড, অর্থাৎ সেটা ডাটা ফ্লো মানে কোন দিকে যাবে তার উপর ভিত্তি করে 3 প্রকার: সিমপ্লেক্স, সাব ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তারপর পড়লাম আমরা যে মোড 3টা, সেটা হচ্ছে সিনক্রোনাস, এসিনক্রোনাস, মানে একটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে। সিনক্রোনাস, যেখানে অনেকগুলো ক্যারেক্টার একসাথে প্যাকেট আকারে বা ব্লক আকারে বা ফ্রেম আকারে পাঠানো হবে। আর এটা পড়লাম আইসোক্রোনাস, যেখানে একটা নির্দিষ্ট সময় ব্যবধানে ডাটা পাঠাইতে হবে এবং রিয়েল টাইমে ডাটা আদান প্রদান করা যাবে। 3টা। এরপর হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। এখানে মেথড বলতে বোঝাচ্ছে আসলে ডেটা পাঠানোর কৌশল। কোন কৌশলে, কোন উপায়ে ডাটা পাঠাবো, এটি 2 প্রকার: সিরিয়াল এবং প্যারালাল। সিরিয়াল ট্রান্সমিশন কি, যে এই ট্রান্সমিশনে একটি করে বিট যাবে, একটা মাত্র বিট, একটা করে বিট ধারাবাহিকভাবে পাঠানো হবে। তো একটা করে যেহেতু বিট পাঠাবো, তাহলে এর গতিটা তুলনামূলকভাবে কম, তবে দীর্ঘ দূরত্বের জন্য নির্ভরযোগ্য। যদি অনেক দূরত্বে আমরা ডাটা পাঠাইতে চাই, তখন আমরা এভাবে পাঠাইতে পারি। যেমন ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউএসবি পটের মাধ্যমে যে ডাটা আদান প্রদান করি, বা সিরিয়াল পটের মাধ্যমে। ইউএসবি পট বলতে বোঝাচ্ছে কি, যে মেমোরি লোড করার ক্ষেত্রে আমরা যখন অনেক দিন আগে, এখন তো তেমন মেমোরি লোড করা হয় না। আগে যখন এটা করা হইতো, ওই ইউএসবি যখন কম্পিউটারে ইনপুট করানো হইতো, তো ওইখান থেকে যে ডাটাগুলো আসতো, ওটা সিরিয়ালি আসতো একটার পর একটা। যেমন তোমরা হয়তো যারা এগুলো দেখছিলা, যে যখন একটা মিউজিক বা ভিডিও দিত, মেমোরি কার্ডে দিয়ে দিত, তখন কী হইতো, যে 1%, 2%, 3%, 4% এরকম করে 100% হইতো। বা ইভেন যখন এখন ডাউনলোড দাও, ওই ডাউনলোডের বিষয়টাও ঠিক ওই রকমই, যদি একটু ডাউনলোডের বিষয়টা অন্য ইয়ার মধ্যে পড়ে, কিন্তু এটাও কিছুটা সিরিয়ালের মতো, কারণ ওই যে 1%, 2%, 3%, 4% এভাবে কিন্তু ডাউনলোড হয়, অর্থাৎ সিরিয়াল ট্রান্সমিশন। যে সেন্টার থাকবে, রিসিভার থাকবে, একটা করে বিট যাবে, একটা বিট যাবে, তারপর একটা বিট যাবে, তারপর এই বিট যাবে, তারপর এই বিট, মানে এইভাবে বিট যাইতেই থাকবে। এক্ষেত্রে একটি মাত্র চ্যানেল বা ক্যাবল প্রয়োজন। এখানে শুধুমাত্র ক্যাবল কিন্তু প্রয়োজন হচ্ছে একটা। যেহেতু একটা মাত্র ক্যাবল প্রয়োজন হয়, তাহলে এখানে অবশ্যই ইনস্টলেশন খরচ কম। ইনস্টলেশন মানে এই প্রসেসটা বিল্ড আপ করতে গেলে খরচ কম লাগবে। একটি করে বিট স্থানান্তরিত হচ্ছে বলে সময়টা বেশি লাগবে, কারণ একটা করে যাচ্ছে মানে একটু সময়টা বেশি লাগবে। এরপর আসি প্যারালাল ট্রান্সমিশন। এই ট্রান্সমিশনে ডেটার একাধিক বিট একই সময়ে পাঠানো হয়। ডেটা ট্রান্সফারের গতি বেশি, তবে স্বল্প দূরত্বের জন্য উপযুক্ত। এই ট্রান্সমিশনে একই সঙ্গে আমরা একাধিক বিট পাঠাইতে পারবো। সিরিয়াল মানেই হচ্ছে যে একটা করে বিট পাঠাইতে পারবো, আর প্যারালাল মানে কি, একই সঙ্গে অনেকগুলা বিট পাঠাইতে পারবো। তো যেহেতু অনেকগুলা বিট পাঠাইতে পারবো, তো এর এটাকে ডিজাইন করা হয় কীভাবে, যে এক্ষেত্রে একাধিক চ্যানেল থাকে, একাধিক চ্যানেল বা একাধিক ক্যাবল থাকে, একই সাথে একাধিক ক্যাবল। তার মানে একাধিক ক্যাবল যেহেতু ইউজ করতে চাচ্ছি, অবশ্যই ইনস্টলেশন খরচ বেশি লাগবে, ক্যাবল কিনতে টাকা পয়সা বেশি খরচ হবে, অর্থাৎ খরচ বেশি হবে। এক্ষেত্রে একাধিক চ্যানেল বা ক্যাবল লাগে বলে খরচ বেশি হয়। একই সঙ্গে একাধিক বিট স্থানান্তরিত হয় বলে সময় কম লাগে, যেহেতু একসঙ্গে অনেকগুলো বিট সেন্টার থেকে রিসিভারের কাছে যাচ্ছে, এই জন্য সময়টা একটু কম লাগবে। যেমন সেন্টার এবং রিসিভার, এইটা হচ্ছে একটা প্যারালাল ট্রান্সমিশন, কারণ ক্যাবলগুলো প্যারালালি আসে এবং একসঙ্গে ডাটাটাকে ট্রান্সফার করা যাবে, সেন্টার থেকে রিসিভারে পাঠানো যাবে, সব একসাথে যাবে, এই জন্য এটা প্যারালাল ট্রান্সমিশন। যেমন প্রিন্টারের ক্ষেত্রে, প্রিন্টারে যখন আমরা প্রিন্ট করতে যাই, সেক্ষেত্রে অবশ্য প্যারালাল ট্রান্সমিশন হয়, কারণ প্রিন্টারে একসঙ্গে পুরোনো যে প্রিন্টারগুলা, সেক্ষেত্রে একসঙ্গে ডাটাগুলো যায় এবং ওই অনুযায়ী ডাটাটা প্রিন্ট হয়ে চলে আসে। তারপর কম্পিউটারের অভ্যন্তরীণ বাস। কম্পিউটারের ভিতরে অভ্যন্তরীণ কিছু বাস থাকে। বাস মানে হচ্ছে ডাটা চলাচলের পথ, অর্থাৎ সিপিইউ থেকে র্যামে কীভাবে ডাটা যাবে, আসবে, ওই যে তার জন্য অনেকগুলো পথ থাকে, সেই পথগুলোকে বাস বলা হয়। তাই কম্পিউটারের অভ্যন্তরীণ যে বাসগুলা, সেখানে কিন্তু প্যারালাল ট্রান্সমিশন ব্যবহার করা হয়। তাহলে সিরিয়াল ট্রান্সমিশন কোথায় ব্যবহার করা হয়? সিরিয়াল ট্রান্সমিশন হচ্ছে ইউএসবিতে অথবা সিরিয়াল পর্টে, অর্থাৎ মেমোরি লোড করার ক্ষেত্রে যে ইউএসবি ইউজ করতাম, বা আমরা
কম্পিউটারে অথবা ল্যাপটপে যে ইউএসবি ইউজ করি ডাটা আদান-প্রদানের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন হয়। আর প্যারালাল ট্রান্সমিশন কোথায় হয়? প্যারালাল ট্রান্সমিশন হচ্ছে যখন পুরোনো প্রিন্টারের ক্ষেত্রে অথবা কম্পিউটারের অভ্যন্তরীণ যে বাসগুলো আছে, বাস মানে ডাটা চলাচলের পথ, সেক্ষেত্রে প্যারালাল ট্রান্সমিশন ব্যবহার করা হয়। সিরিয়াল একটা করে বিট যাবে, প্যারালাল একই সঙ্গে একাধিক বিট যাবে। আদান-প্রদান হবে।